আসসালামু আলাইকুম। আমরা লাস্ট ক্লাসে পিরিয়ডিক মোশনের যে ইকুয়েশনটা পড়ছিলাম। সো আমি জাস্ট একটা শর্ট রিভিউ দিয়ে শুরু করব। গত ক্লাসে আমরা কি পড়ছিলাম সেটা একটা শর্ট রিভিউ করব। গত ক্লাসে আমরা দেখেছিলাম একটা সার্কুলার বা বৃত্তীয় গতি থেকে কিভাবে একটা সাইন ওয়েভ তৈরি হয়। সুতরাং আমরা পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি যখন পড়ছিলাম, এই যে একটা বৃত্তীয় গতিতে একটা কণা যদি এখান থেকে যাত্রা শুরু করে এবং যদি বিস্তারটা হয় এ, ব্যাসার্ধটাই অ্যাকচুয়ালি কি বিস্তার বা অ্যামপ্লিটিউড, তাহলে এখান থেকে আমরা একটা সাইন ওয়েভ পেয়েছিলাম। সো সাইন ওয়েভটা ছিল এখান থেকে লাইক দিস, এরকমভাবে সাইন ওয়েভটা পেয়েছিলাম। এবং সেটা কিভাবে পেয়েছিলাম, বিভিন্ন সময়ে আমার এই কণাটা কোন কোন অবস্থানে ছিল সেই অবস্থানগুলো সময়ের সাপেক্ষে আমরা এখানে কি করেছিলাম, প্লট করেছিলাম বা বসিয়েছিলাম। সো আমি 12 সেকেন্ড পর্যায়কাল ধরে গত ক্লাসে আপনাদেরকে গ্রাফটা এঁকে দিয়েছিলাম। টোটাল 12 সেকেন্ডে সে একবার ঘুরে আসছিল, একটা পূর্ণ কম্পন দিচ্ছিল কত সেকেন্ড সময়ে, 12 সেকেন্ডে। তাহলে আমাদের গত ক্লাসের এক্সাম্পলে টাইম পিরিয়ড বা পর্যায়কাল কত সেকেন্ড ছিল, 12 সেকেন্ড ছিল। এবং সেখান থেকে আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে সাম্যাবস্থান থেকে সরণটা যদি এক্স হয়ে থাকে, এটা যদি এ হয়, এই কোণটা যদি থিটা হয়, এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা, আর থিটা মানে হচ্ছে ওমেগা ইন্টু টি। তাহলে এক্স সমান এ সাইন ওমেগা টি, এইটা একটা পর্যাবৃত্ত গতির সমীকরণ। এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম এবং ক্লাস শেষ করেছিলাম এই সমীকরণ সংক্রান্ত একটা গাণিতিক সমস্যা দিয়ে, যে আমাদের এর ভ্যালু দেওয়া ছিল, ভিন্ন ভিন্ন সময়ে এক্সের ভ্যালুটা কীরকমভাবে সেটা আমরা বের করতে শিখেছিলাম। ক্লিয়ার? আজকে আমরা এখান থেকেই যাত্রা শুরু করব। এই কারণে আমি পুরো জিনিসটা রিপিট করলাম, একটু চলেন মনোযোগ দিয়ে খেয়াল করি। সমীকরণটা যদি হয় এক্স সমান এ সাইন ওমেগা টি, এইখানে টি এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা কার মান পাবো, এক্সের মান পাবো। এবং অবশ্যই এইখানে ক্যালকুলেটরটা আমাদেরকে রেডিয়ান মুডে নিতে হবে, ডিগ্রি মুডে এটা কিন্তু কাজ করবে না। কেন? কোণের এসআই একক কি, রেডিয়ান। সুতরাং আমরা যখন এখানে গাণিতিক সমস্যাগুলো করব, অবশ্যই ক্যালকুলেটরটাকে কোন মুডে নিয়ে কাজ করব, রেডিয়ান মুডে নিয়ে কাজ করব। তাহলে আমরা গতদিন যেটা করছি, টি এর ভিন্ন ভিন্ন মানের জন্য এক্সের মান পেয়েছি। এবার আজকে হচ্ছে নতুন সমস্যা শুরু করব। নতুন সমস্যাটা হচ্ছে সময়টা কে মাপে, কণা মাপে না মানুষ মাপে? মানুষ মাপে। সো যখন আমরা সময়টা মাপতেছি, আপনি যখন স্টপওয়াচ চালু করতেছেন সেইটা আপনার কিন্তু শূন্য সময়। আবার রিপিট করছি, ধরেন একটা বস্তু বৃত্তাকারে ঘুরবে, বস্তু যখন ঘুরতে শুরু করলো তখনই টি সমান 0 হওয়া উচিত ছিল। শূন্য সময়ে সে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা থেকে যাত্রা শুরু করলে তো কোনো ঝামেলা নাই। কিন্তু ঝামেলাটা হচ্ছে সময়টা পরিমাপ কণা করে না, সময়টা পরিমাপ করি কারা, আমরা। তাহলে আমি যখন স্টপওয়াচ চালু করব, তখন কণা যে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় আছে তার কোনো গ্যারান্টি নাই। সুতরাং আমার স্টপওয়াচ চালু করার সময় কণাটা ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় নাও থাকতে পারে। এখন শূন্য সময়ে কণাটা যদি ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় না থাকে, এই যে হরাইজন্টাল বা অনুভূমিক রেখায় যদি না থাকে, সেক্ষেত্রে গল্পটা কি হবে, সেক্ষেত্রে তাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব, এটা হচ্ছে আজকের আলোচনা। তাহলে চলেন শুরু করি। শূন্য সময়ে কণা যদি সাম্যাবস্থায় না থাকে তাহলে কি হয়। তাহলে আগে প্রবলেমটাকে বুঝার চেষ্টা করি। শূন্য সময়ে কণা সাম্যাবস্থায় না থাকলে
if the particle is not at equilibrium at time t equals to 0, t equals to 0 টাইমে যদি কণাটা ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় না থাকে সেক্ষেত্রে কণার সমীকরণটা কীরকম হবে সেটা এখন আমরা দেখব। তাহলে ধরুন আবারও আগের মতোই একটা কণা সেইভাবে ঘুরতে শুরু করলো। তাহলে কণাটা ঘুরতে শুরু করছে এখান থেকেই, কিন্তু স্টপওয়াচ কার হাতে? আমাদের হাতে। ধরুন আপনি বা আমি যখন স্টপওয়াচ চালু করলাম কণা ততক্ষণে এইখানে চলে আসছে। তাহলে টি ইকুয়ালস টু 0 কি এখন এখানে না এখানে? টি ইকুয়ালস টু 0, তাহলে এখন এই জায়গায় আমার টি ইকুয়ালস টু 0 এই জায়গায় হয়ে গেছে। তাহলে আমি যখন গ্রাফটা আঁকবো এইবার, তাহলে আমার যে আঁকা গ্রাফটা সেই গ্রাফটাকে যদি এইখানে আঁকতে চাই, সময় বনাম হচ্ছে তার যে ডিসপ্লেসমেন্ট বা সরণ, সেই গ্রাফ আঁকতে গেলে এখন গ্রাফটা কি শূন্য সময়ে শূন্য অবস্থান থেকে শুরু হবে নাকি শূন্য সময়ে এইখান থেকে শুরু হবে? শূন্য সময়ে একটা পজিটিভ ভ্যালু নিয়ে শুরু হচ্ছে না? তাহলে গ্রাফটা অ্যাকচুয়ালি দেখতে হবে এখন লাইক দিস। আগে গ্রাফটা কোথা থেকে শুরু হচ্ছিল? শূন্য সময়ে শূন্য থেকে শুরু হচ্ছিল। তাহলে আগে গ্রাফটা কেমন ছিল সেটা আমি একটু এইখানে ব্লু কালিতে আঁকতেছি। আগে গ্রাফটা দেখতেছিল এইরকম, কিন্তু এখন গ্রাফটা কি হচ্ছে? একটু বামে সরে গেল না? চলেন এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। আমি একটা এক্সাম্পল দিব, এক্সাম্পলটা আগে বুঝি, তাহলে এটা বুঝতে খুব সুবিধা হবে। আমরা অসিলেটরি মোশন বা এইখানকার পিরিয়ডিক মোশনের এক্সাম্পলে না যে আমরা একটা ক্লাসের কথা চিন্তা করি। লেটস সে আজকের ক্লাসটাই। সো আজকের ক্লাসে আমরা তিনটা ভিন্ন ভিন্ন সময় চিন্তা করব। একটা সময় হচ্ছে আমার সঙ্গে সঙ্গে কয়েকজন ঢুকছে, এরা ঠিক শূন্য সময়ে ক্লাসরুমে ঢুকছে। তাহলে ক্লাস যখন শুরু হয়েছে তখনই তারা ক্লাসে ঢুকছে। তাহলে তাদের শূন্য সময় আর ক্লাসের শূন্য সময় এক। কয়েকজন ছিলেন আপনারা যারা ক্লাসরুমে অলরেডি বসেছিলেন, আমি ক্লাসরুমে আসার আগে, ক্লাস শুরু হওয়ার আগে আপনারা ক্লাসরুমে বসেছিলেন। তাহলে আপনারা কি সময়ের আগেই এখানে ছিলেন না? তাহলে আপনাদের জন্য আর একটা অবস্থা। আর ওই যে দুই ভাইয়া ঢুকছেন পরে, তাদের জন্য তাহলে আর একটা অবস্থা। তাহলে তিনটা অবস্থা। এখন যারা আমার সঙ্গে লিফট দিয়ে নামছেন, আমার সঙ্গে এসে ঢুকছেন, তারা ক্লাসের শূন্য সময় এবং তাদের শূন্য সময় এক। সুতরাং ক্লাস শুরু হয়েছে যে সময়ে, সেটাকে আমরা যদি 0 টাইম বলি, তাহলে আমার সাথে সাথে যারা ক্লাসরুমে ঢুকছেন তারা 0 টাইমেই ছিলেন। কিন্তু যারা আগে ক্লাসরুমে বসেছিলেন তাদের জন্য ওয়েভটা কি শূন্য সময় শুরু হয়েছে নাকি শূন্য সময়ের আগে শুরু হয়েছে? একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন তো, এই কালো রেখাটাকে যদি পিছনের দিকে টান দেই, ও কি শূন্য সময় শুরু করলো না শূন্য সময়ের আগে শুরু করলো? শূন্য সময়ের আগে শুরু করলো না? তাহলে এই যে শূন্য সময়ে অলরেডি কণাটা একটা পরিমাণ সরণ নিয়ে বসে আছে। আপনি ক্লাস যখন শুরু হয়েছে ততক্ষণে কি আপনার ক্লাসে টাইম আপনার কিন্তু 0 না, আপনার টাইম আগায় গেছে, আপনি বেশি সময় ধরে ক্লাসে অবস্থান করতেছেন। এবং এই গল্পটাকে বলা হয় আদি দশা বা ইনিশিয়াল ফেজ। তাহলে শূন্য সময়ে কণা যে অবস্থায় আছে তাকে কি বলা হবে? আদি দশা বা ইনিশিয়াল ফেজ বলা হবে। চলেন আবার একটু দেখি, আবার বুঝি। না বুঝলে আমাকে বলবেন, আমি বারবার বুঝাবো, আমার কোনো দুঃখ নাই বারবার বুঝাইতে। এই যে নীল রঙের যে রেখাটা দেখতে পাচ্ছি, নীল রঙের রেখা, এখানে কণাটা শূন্য সময় কোথায় ছিল? শূন্য সময় সাম্য অবস্থায় ছিল। তাহলে আমার এই নীল রঙের রেখার ইকুয়েশন x সমান a sin ওমেগা টি। দেখেন টি এর ভ্যালু যদি 0 বসাই, x ইকুয়ালস টু a sin 0, 0ই পাওয়া যাচ্ছে কিনা? তাহলে কণা যদি শূন্য সময়ে শূন্যতেই থাকে তাহলে ইকুয়েশনটা কি হবে? x সমান a sin ওমেগা টি দিয়ে হবে। এবং টি এর ভ্যালু 0 হলে x এর ভ্যালু কত হবে? 0ই হবে। ক্লিয়ার কিনা এটা? কিন্তু
শূন্য সময়ে কণা কি এখানে একটা কোণ অলরেডি তৈরি করে আছে কিনা? এই যে কালোটার বেলায় সে শূন্য সময়ে একটা কোণ তৈরি করে আছে। অ্যাকচুয়াল ব্যাপারটা কি, সে যাত্রা শুরু করছে কিন্তু আমি স্টপওয়াচ চালু করছি পরে। আমি ভুলে গেছিলাম কণাটা যখন স্টার্ট করছে তখন স্টপওয়াচ চাপতে হয়তো বা ভুলে গেছি। তাহলে স্টপওয়াচ যতক্ষণে আমি চাপছি ততক্ষণে কণা কি একটা কোণে সরে গেছে না? তাহলে শূন্য সময়ে তার উৎপন্ন কোণ কি জিরো, নাকি তার একটা উৎপন্ন কোণ আছে? তাহলে শূন্য সময়ে সাম্যাবস্থার সাপেক্ষে যে কোণটুকু সে তৈরি করলো তাকে বলা হয় আদি দশা বা ইনিশিয়াল ফেজ। তাহলে এই যে দেখেন এইখানে শূন্য সময়ে সে কি জিরো কোণে আছে, নাকি এখানে একটা কোণ উৎপন্ন করে আছে? তাহলে এখানে একটা ডেল্টা কোণ উৎপন্ন করে আছে। এই ডেল্টাটাকে আমরা কি বলবো? ইনিশিয়াল ফেজ। এই ডেল্টাকে বলবো ইনিশিয়াল ফেজ বা আদি দশা। তাহলে এই কালোটার জন্য ইকুয়েশনটা কি? এক্স সমান এ সাইন ওমেগা টি লিখলে হবে, কারণ শূন্য সময়ে তো তার একটা কৌণিক ব্যবধান আছে। শূন্য সময়ে সে তো ডেল্টা কৌণিক ব্যবধান তৈরি করে আছে। তাহলে এই ওমেগা টির সঙ্গে কি যোগ করব? ডেল্টা যোগ করব। বুঝতে পারছি কি না? তাহলে যদি শূন্য সময়ে কণা সাম্যাবস্থায় না থাকে, শূন্য সময়ে কণা অন্য যে কোনো অবস্থায় থাকে, কণাটা যেখানে থাকবে সেখানকার যে কৌণিক ব্যবধান বা যত কোণ সে সাম্যাবস্থার সাপেক্ষে তৈরি করবে সেটাকে আমরা কি বলবো? আদি দশা বা ইনিশিয়াল ফেজ বলবো। তাহলে দেখেন ডিফাইনটা বা ডেফিনেশনটা আমরা এইভাবে দিব ইনিশিয়াল ফেজের। আমি এইখানে ডেফিনেশনটা লিখে দিচ্ছি। অ্যাঙ্গেল ক্রিয়েটেড with equilibrium position at time t equals to 0 is called initial phase. তাহলে শূন্য সময়ে কণাটা যে কোণ তৈরি করে আছে, যে কৌণিক ব্যবধানে আছে, কার সাপেক্ষে? ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থার সাপেক্ষে, তাকে আমরা কি বলছি? ইনিশিয়াল ফেজ বা আদি দশা বলছি। আদি দশা ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট। আদি দশা ছাড়া অ্যাকচুয়ালি একটা পিরিয়ডিক মোশনকে বোঝা সম্ভবই না। আমি এক্সাম্পল দিব এখনই যে অ্যাকচুয়ালি ইনিশিয়াল ফেজ অ্যান্ড ফেজ, আদি দশা এবং দশার মধ্যে আসলে সম্পর্কটা কি সেটা এখন আপনাদেরকে আমি বুঝাবো। এখান থেকেও বুঝাবো, আপনাদেরকে এক্সাম্পল দিয়েও আমি বুঝাবো। এটুকু সবাই তুলছি নিশ্চয়ই? চলেন আমি এখন এক্সাম্পল দিই। দেখেন ক্লাসরুমে বক বক শুনতে কারোরই ভাল লাগে না, পড়ালেখা করতে কারোরই ভাল লাগে না, কিন্তু আমরা পড়ি। সো এখন ক্লাসরুমে আপনি কতক্ষণ আমার বক বক শুনতেছেন সেই অনুযায়ী আপনার দশা আসবে। সো আজকের ক্লাসটা আমি শুরু করছি সে ফর এক্সাম্পল 11:40-এ, এক্স্যাক্ট টাইম আমার খেয়াল নাই, ধরে নিই ক্লাসটা শুরু হয়েছে 11:40-এ। এখন তাহলে এই মুহূর্তে বাজে হচ্ছে 11:56। কত মিনিট গেছে? 16 মিনিট। তাহলে ক্লাস শুরু হওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত কত মিনিট গেছে? 16 মিনিট। আপনাদের দশা 16 মিনিট হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 16 মিনিট না। কিভাবে? যারা 11:30-এ ক্লাসে ঢুকছেন তারা কি ক্লাস শুরুর আগেও 10 মিনিট এখানে বসে পেন খাইছেন না? তাহলে তাদের দশা 26 মিনিটের। সো এখন ধরেন কেউ একজন 11:30-এ এসে বসে আছে, ক্লাস শুরু হয় না কেন? হ্যাঁ, সো 11:40 পর্যন্ত 10 মিনিট কি পেন খাইছেন কি খান নাই? পেন খাইছেন। আর সঙ্গে আমার 16 মিনিট বক বক শুনতেছেন, আপনি পেইন খাচ্ছেন 26 মিনিটের। আপনার দশা 26 মিনিটের, আর আপনার আদি দশা 10 মিনিটের। কথা বুঝে গেছে? তাহলে আদি দশা 10 মিনিটের, আর এই আদি দশাটা 10 মিনিট প্লাস না মাইনাস? প্লাস, কারণ আপনি আগে এসে বসে আছেন।
তাহলে আদি দশা ডেল্টা আপনার জন্য 10 প্লাস, আর টোটাল দশা কত? 16 যোগ 10 26। তাহলে আদি দশা ছাড়া কি আপনার এখনকার দশা বের করা যাইতো? যাইতো না। এইবার আসেন, ওই যে ভাইয়ারা পরে ঢুকছেন, এদের দশা 16 মিনিটেরও না, ধরে নিলাম এরা 6 মিনিট পরে ঢুকছে, তাহলে আমার বকবক 6 মিনিট কম শুনছে। সো আপনাদের অবস্থা কারো কারো 26 মিনিটের দশা, কারো দশা 16 মিনিটের, যারা আমার সঙ্গে ঢুকছে এদের দশা 10 মিনিটের, কারণ এরা 6 মিনিট পরে ঢুকছে। তাহলে এদের আদি দশা কিন্তু 6 মিনিট, কিন্তু সেটা প্লাস না মাইনাস? মাইনাস। তার মানে আদি দশাটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। যদি আদি দশা পজিটিভ হয় তাহলে সেটাকে আমরা যোগ করে দিয়ে মোট দশা পাবো, আর আদি দশা যদি নেগেটিভ হয় ও অটোমেটিক কি বিয়োগ হয়ে যাবে না? চলেন আমি এখন গ্রাফিক্যালি আদি দশা এবং দশার ব্যাপারটা বিভিন্ন পিরিয়ডিক মোশনে বোঝার চেষ্টা করি। গ্রাফগুলো বুঝবেন, কারণ গ্রাফ বোঝা খুব ইম্পর্টেন্ট, এবং আমরা গ্রাফে ভয়ঙ্কর দুর্বল, গ্রাফ আঁকতে চাই না। গ্রাফ এঁকে কী হবে? ওকে, আমি এখন ভিন্ন ভিন্ন কিছু আদি দশা নিব, সেই আদি দশাগুলোর জন্য ইকুয়েশন দাঁড় করাবো, এবং ওই ইকুয়েশন থেকে আবার পরে বিভিন্ন সময়ের দশাও বের করব। সো আমরা একসাথে 3টা কাজ করব, আদি দশা বের করব, দশা বের করব, এবং গ্রাফগুলো আঁকবো। ধরেন কোনো একটা পার্টিকেল বা কণার টি টাইম পিরিয়ড হচ্ছে 12 সেকেন্ড, তার পর্যায়কাল কত? 12 সেকেন্ড। তাহলে প্রত্যেক 1 সেকেন্ডে সে সেন্টারে কত কোণ উৎপন্ন করবে? 30 ডিগ্রি। অ্যাঙ্গেল ক্রিয়েটেড ইন সেন্টার এভরি সেকেন্ড ইকুয়ালস টু 30 ডিগ্রি বা π/6 রেডিয়ান। আমরা এসআই ইউনিটে যেহেতু অ্যাঙ্গেলগুলো রেডিয়ানে, এই জন্য আমরা কিসে এক্সপ্রেস করব? রেডিয়ানে এক্সপ্রেস করব। π/6 রেডিয়ান হচ্ছে আমার ক্রিয়েটেড অ্যাঙ্গেল। ক্লিয়ার? এখন দেখেন, আমরা কোনো একটা পার্টিকেলের যদি টাইম পিরিয়ড জানি 12 সেকেন্ড, তার ওমেগা ইকুয়ালস টু গত ক্লাসে পড়েছিলাম 2π/t না? তাহলে ওমেগা যদি 2π/t হয়, 2π ডিভাইডেড বাই 12, তাহলে এটাও আসলে π/6, এবং ইউনিটটা কি? রেডিয়ান পার সেকেন্ড। তাহলে কোনো একটা পিরিয়ডিক মোশনের জন্য টাইম পিরিয়ড হচ্ছে 12 সেকেন্ড, ওমেগা হচ্ছে π/6 রেডিয়ান পার সেকেন্ড, এবং আমার পার সেকেন্ডে এই সেন্টারে যে অ্যাঙ্গেল ক্রিয়েট হবে সেটা কত? π/6 রেডিয়ান। এখন তাহলে দেখেন, আমরা কোনো একটা পার্টিকেল সে এখানে অসিলেট করতে শুরু করলো, 0 টাইমে সে এখানেই ছিল, t=0 টাইমে সে এইখানেই ছিল। আমরা এভরি 4 সেকেন্ডে এই পার্টিকেলটার অবস্থা বুঝতে চাই। কয় সেকেন্ডে? t=4 সেকেন্ডে। তাহলে যদি আমার t=4 সেকেন্ড বলি, তাহলে 4 সেকেন্ডে এই পার্টিকেলটা কত অ্যাঙ্গেল ক্রিয়েট করবে? অ্যাঙ্গেল ক্রিয়েটেড থিটা, অ্যাঙ্গেলটা আমরা থিটা দিয়ে মেজার করি, থিটা = 4 মাল্টিপ্লাইড বাই, সে অ্যাকচুয়ালি প্রত্যেক সেকেন্ডে কত রেডিয়ান কোণ উৎপন্ন করছে? π/6। তাহলে 4 সেকেন্ডে সে অ্যাঙ্গেল উৎপন্ন করবে 4 × π/6, বা এটা হয়ে যাবে 2/3π রেডিয়ান। তাহলে 4 সেকেন্ডে পার্টিকেলটা কত রেডিয়ান কোণ উৎপন্ন করবে? 2/3π রেডিয়ান কোণ উৎপন্ন করবে। তাহলে একটা জিনিস খেয়াল করি, এইটা 0, এটা তাহলে 3 সেকেন্ড, এইটা 6 সেকেন্ড, তাহলে 4 সেকেন্ডে পার্টিকেলটা এইখানে আসছে না? তাহলে দেখেন 4 সেকেন্ডে তার যে প্রডিউসড অ্যাঙ্গেল
উৎপন্ন কোণ এইখানে 120 ডিগ্রি হওয়ার কথা কিনা? 4 সেকেন্ডে তার উৎপন্ন কোণ কত? 120 ডিগ্রি। এই জায়গাটায় ইনিশিয়াল ফেজ কি ডেল্টা জিরো না? ইনিশিয়াল ফেজ এটা কত? কারণ জিরো টাইমে সে কই আছে? ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থায় আছে। তাহলে ইনিশিয়াল ফেজ কত? 0 ডিগ্রি বা 0 রেডিয়ান। আর অ্যাট টাইম t সমান 4, t সমান 4 টাইমে তার ফেজ কত বা ফেজ অ্যাঙ্গেল? এইটা কি 2/3 পাই অর 120 ডিগ্রি কিনা? বুঝতেছে কিনা সবাই? তাহলে একটা পার্টিকেল যদি 0 থেকে স্টার্ট করে ওর জন্য আমরা অ্যাকচুয়ালি ইনিশিয়াল ফেজ পাবো 0। তাহলে যে কোনো মোমেন্টে ও যে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে ওটাই তার ফেজ অ্যাঙ্গেল। বুঝাতে পারছি? ওকে, এখন আসেন, যদি পার্টিকেলটা 0 টাইমে 0 পজিশনে না থাকতো, লেটস সে পার্টিকেলটা 0 টাইমে এইখানে নাই, পার্টিকেলটা 0 টাইমে অলরেডি এইখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে এই জায়গায় আছে, লেটস সে এইখানে আছে, এবং সে 0 সময়ে t = 0 টাইমে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে ডেল্টা = 60 ডিগ্রি। তাহলে 0 টাইমে সে অলরেডি কত ডিগ্রি কোণ তৈরি করে আছে? 60 ডিগ্রি কোণ তৈরি করে আছে। এখন তাহলে আরও 4 সেকেন্ডে আরও 120 ডিগ্রি কোণ উৎপন্ন করবে না? তাহলে পার্টিকেলটা এখন 4 সেকেন্ডে কই চলে যাবে? 60 ডিগ্রি আরও 120 ডিগ্রি অ্যাড করে এইখানে চলে আসলো না? তাহলে t = 4 সেকেন্ড টাইমে পার্টিকেলটা এখন কত ডিগ্রিতে আছে? 180 ডিগ্রিতে আছে। একটা জিনিস খেয়াল করেন, এই পার্টিকেলের জন্য যে টাইম পিরিয়ড, এই পার্টিকেলের জন্য কি টাইম পিরিয়ড ডিফারেন্ট না সেম? সেম টাইম পিরিয়ড, কিন্তু সেম টাইমে t = 4 সেকেন্ড টাইমে এই পার্টিকেলটার একটা ডিসপ্লেসমেন্ট বা সরণ আছে, কিন্তু এই পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট বা সরণ 4 সেকেন্ডে 0। তার মানে ইনিশিয়াল ফেজ বা আদি দশা যদি ঠিক মতো বের না করতে পারেন আপনার ডিসপ্লেসমেন্ট ভুল হয়ে যাবে। এখন ডিসপ্লেসমেন্ট ভুল হইলে কি হবে? ভেলোসিটি ভুল হবে, কারণ রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু ভেলোসিটি। ভেলোসিটি ভুল হওয়া মানে আপনার অ্যাক্সিলারেশন ভুল হবে, অ্যাক্সিলারেশন ভুল হওয়া মানে আপনার ফোর্স ভুল হবে, আপনার সব কিছুই লস। সো সব কিছুর একেবারে গোড়া তাহলে কি ইনিশিয়াল ফেজটা আমাদের সঠিকভাবে নির্ণয় করা। আমরা কি বুঝতে পারছি কি না? তাহলে একটা জিনিস খেয়াল করি, আমার এইখানে এই যে পিরিয়ডিক মোশনটা আছে ওর ইনিশিয়াল ফেজ কত ডিগ্রি? 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে অ্যাকচুয়ালি π/3 রেডিয়ান। তাহলে ওর ইনিশিয়াল ফেজ ডেল্টা = π/3 রেডিয়ান। আর ফেজ অ্যাঙ্গেল যেটা দ্যাট ইজ ইকুয়ালস টু π/3 তো অলরেডি আছে, 0 সময় অলরেডি সে কত রেডিয়ান প্রডিউস করেছিল? π/3। আর এরপরে 4 সেকেন্ডে সে আরও কতটুকু গিয়েছে? 120 ডিগ্রি গিয়েছে। খেয়াল করেন, সে প্রথমে 0 সময়ে π/3 রেডিয়ান অলরেডি উৎপন্ন করা ছিল, এরপরের 4 সেকেন্ডে আরও 120 ডিগ্রি গেছে না? তাহলে ইন টোটাল 4 সেকেন্ডে তার অবস্থাটা কীরকম? আগের π/3 প্লাস কি 120 ডিগ্রি কিনা? তাহলে ইন টোটাল ফেজ অ্যাঙ্গেল যেটা হবে সেটা হচ্ছে π/3 প্লাস 2 × π/3। তাহলে শুধু পাই রেডিয়ান। তাকায় দেখেন তো এটিকে 180 ডিগ্রি বা পাই রেডিয়ান কিনা? তাহলে যদি ডেল্টা ঠিক মতো না হয় বিপদ না? তাহলে এইটা হচ্ছে কি ডেল্টা? পজিটিভ ডেল্টা। এখন ডেল্টা তো নেগেটিভও হইতে পারতো। তাহলে খেয়াল করেন এইখানে তাহলে ইকুয়েশনটা কি হবে? আমার যদি অ্যামপ্লিটিউড এ সমান 10 সেন্টিমিটার দেওয়া থাকে, যে অ্যামপ্লিটিউড এটা কত? 10 সেন্টিমিটার,
তাহলে ইকুয়েশন এক্স ইকুয়ালস টু 10 সেন্টিমিটার মানে কি 0.1 মিটার না? 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার। তাহলে এ সমান 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার। তাহলে এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা, ওমেগার ভ্যালু বের করে রাখছি আমরা কত? π/6। তাহলে ওমেগা হচ্ছে π/6 ইন্টু টাইম টি প্লাস ডেল্টাটা কত? π/3। তাহলে এটা হচ্ছে আমাদের এখনকার পিরিয়ডিক মোশনের ইকুয়েশন। সো যদি জিরো টাইমে ইনিশিয়াল ফেজটা পজিটিভ অ্যাঙ্গেল হয় এখানেও, তাহলে আমরা কি পাবো? পজিটিভ পাবো। একটু খেয়াল করেন, আমার এখানে যদি টি এর ভ্যালু কত সেকেন্ড বসাবো? 4 সেকেন্ড। টি এর ভ্যালু 4 বসালে দেখেন তো 4π/6 প্লাস π/3। আমি এখানে টি এর ভ্যালু 4 বসাই। সো এই পাশটা মুছে দেই। তাহলে টি এর ভ্যালু যদি 4 সেকেন্ড হয়, এখান থেকে এক্স ইকুয়ালস 0.1 সাইন ওমেগা 2π/12 মানে π/6, π/6 ইন্টু টি হচ্ছে 4 প্লাস π/3, 0.1 সাইন 2/3π প্লাস π/3। তাহলে 0.1 সাইন এখানে 3 উপরে 2π প্লাস π, তাহলে 0.1 সাইন 3π/3। তাহলে পাবো 0.1 সাইন পাই। সাইন পাই মানে হচ্ছে 0। 0.1 ইন্টু 0 কত পাচ্ছি? 0 মিটার। দেখেন তো ডায়াগ্রামে এক্স্যাক্ট 0 মিটার পাওয়া গেছে কিনা। এখন আমি তো সব সময় ইকুয়েশন ডেভেলপ করতে পারবো না, সব সময় ডায়াগ্রামও লিখতে পারবো না। সো এই যে আমাদের যে বেসিক ইকুয়েশনটা আছে, তাহলে ইকুয়েশনটা এখন থেকে আমরা কি করব? এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি এর সাথে একটা ডেল্টা চলে আসবে, আর ডেল্টাটাই কি আমাদের ইনিশিয়াল ফেজ বা আদি দশা। বুঝতে পারছি কিনা সবাই? তাহলে শূন্য সময়ে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থার সাপেক্ষে যে কোণটা তৈরি করে আছে সেটাই আমার কি? ডেল্টা। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে বেশি চিন্তা করার দরকার নাই। টি সমান 0 দেওয়া থাকবে চিত্রে, ওইখানে শূন্য সময় সে কত কোণে আছে। যদি সে ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে, গতদিন শিখাইছিলাম অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে অ্যাঙ্গেলটা কি হয়? পজিটিভ। ক্লকওয়াইজ হইলে অ্যাঙ্গেলটা কি হয়? নেগেটিভ। উন্নতি কোণ অবনতি কোণ দিয়েই বুঝাইছিলাম আপনাদের। তাহলে এই সিনারিওতে শূন্য সময়ে সে কি ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থানের উপরে আসে না? তাহলে উপরে থাকলে প্লাস, নিচে থাকলে কি হইতো? মাইনাস। তাহলে চলেন নিচে থাকলে কি হয় সেই এক্সাম্পল একটা দেখে ফেলি। ধরেন এইখানে পার্টিকেল বা কণাটা আবার আঁকি। 0 টাইমে ধরেন এইভাবে আসে। এখন ডেল্টাটা আমার হচ্ছে 30 ডিগ্রি বা π/6, কিন্তু শূন্য সময়ে সে কি উপরে আসে না নিচে আসে? তাহলে যদি নিচে থাকে এটা কি প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস। তাহলে এই যে দেখেন আমরা এখন এক্স ইকুয়ালস টু কি লিখব? 0.1 সাইন ওমেগা কত? π/6t প্লাস লিখবো না মাইনাস লিখবো? মাইনাস π/6। আর আমার চিত্র আঁকার দরকার নাই। আমি এখন ইকুয়েশন থেকে যে কোনো টাইমে এই যে পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট বা সরণ পাবো। দেখেন এইখানে টি সমান 4 বসাই, এই ইকুয়েশনে কার ভ্যালু? টি এর ভ্যালু যদি 4 বসাই, টি ইকুয়ালস টু 4 সেকেন্ড যদি হয়, তাহলে ফেজ অ্যাঙ্গেল, তাহলে টি এর ভ্যালু 4 বসাবো, π/6 ইন্টু 4 মাইনাস π/6, তার মানে π/6 ইন্টু 4 - 1, π/6 ইন্টু 3,
তার মানে π/2 রেডিয়ান। তাহলে ইনিশিয়াল ফেজটা এখানে π/6, কিন্তু সেটা পজিটিভ না হয়ে কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে। কেন নেগেটিভ হচ্ছে? কারণ সে শূন্য সময়ের সাপেক্ষে নিচের দিকে চলে গেছে। তার যে জিরো টাইমটা ওটা প্লাস না, এটা কি মাইনাস। ও যে ভাইয়াদের মতো পরে ঢুকছে, সো পরে ঢোকার কারণে ওর অ্যাকচুয়ালি গল্পটা এই যে এইরকম। ফেজ অ্যাঙ্গেল কত? π/2 রেডিয়ান ফেজ অ্যাঙ্গেল। আর ইনিশিয়াল ফেজ কত? -π/6। বুঝতেছি সবাই? ক্লিয়ার হয়েছেন? এখন এইখান থেকে আমরা তাহলে কি শিখলাম? ইনিশিয়াল ফেজ কাকে বলে এবং ইনিশিয়াল ফেজ থেকে কিভাবে আমরা ফেজ অ্যাঙ্গেল নিয়ে কাজ করতে পারি। তাহলে ফাইনালি আমরা একটা পিরিয়ডিক মোশনের ইকুয়েশন লিখতে পারি এখন। x = xm sin ωt প্লাস মাইনাস ডেল্টা। এখন বইপত্রে কোনো মাইনাস দেয় না, বইপত্রে শুধু প্লাস থাকে। কেন শুধু প্লাস থাকে? ভাইয়া আপুরা, ডেল্টার ভ্যালুটা যদি শূন্য সময় উপরে থাকে প্লাস বলবো, নিচে থাকলে কি বলবো? মাইনাস বলবো। এই কারণে আর পেঁচানোর দরকার নাই। x = কোশ্চেন হচ্ছে একটু আগে এ লিখতেছিলেন, এখন কেন xm লিখলেন? এটা বইপত্রের নোটেশন। মানে আপনার যদি এইচএসসির বইপত্র ফলো করেন তাহলে এ দিয়েই হবে। এখন আমি এ দিয়ে কেন শুরু করছি? কারণ আমরা তো এইচএসসি থেকে শুরু করে আপডেট করব। আমি যদি শুরুতে xm লিখতাম আপনাদের মনে একটা প্রশ্ন থাকতো, xm জিনিসটা কি। এখন প্রশ্নটার অ্যান্সার আমরা ইজিলি পাবো। দেখেন তো, অ্যামপ্লিটিউড বা বিস্তারের ব্যাপারে গত ক্লাসে ধারণা দিয়েছিলাম। অ্যামপ্লিটিউড বা বিস্তার কার সর্বোচ্চ ভ্যালু? সরণের সর্বোচ্চ মান না? অ্যামপ্লিটিউড বা বিস্তার কার সর্বোচ্চ মান? সরণের সর্বোচ্চ মান। তাহলে এই যে xm, m ফর ম্যাক্সিমাম, m ফর ম্যাক্সিমাম বা সর্বোচ্চ। তাহলে xm কি বোঝাচ্ছে? ডিসপ্লেসমেন্ট বা সরণের কি মান? ম্যাক্সিমাম মান। সেটা কি অ্যামপ্লিটিউড না? এই কারণে বইপত্রগুলায় ইকুয়েশনটার নোটেশনটা এইরকমভাবে দেওয়া আছে, x = xm sin ωt প্লাস ডেল্টা। সো আমিও এই কারণে এ ব্যবহার না করে কি ব্যবহার করব? xm ব্যবহার করব। বুঝতে পারছি আমরা? তাহলে এইখানে xmটা হচ্ছে অ্যামপ্লিটিউড বা ম্যাক্সিমাম ভ্যালু অফ ডিসপ্লেসমেন্ট। xm এটাই হচ্ছে অ্যামপ্লিটিউড। और maximum value of displacement। তাহলে এটা হচ্ছে যে কোনো পিরিয়ডিক মোশনের ইকুয়েশন। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনাকে বলে ইনিশিয়াল ফেজ, ইনিশিয়াল ফেজ সেটা কি? ডেল্টা। ইনিশিয়াল ফেজটা কি? ডেল্টা। যদি শুধু ফেজ বলে, শুধু ফেজ বললে ωt প্লাস ডেল্টা পুরাটা। দেখেন ফেজ মানে কি? ফেজ মানে হচ্ছে ইন টোটাল কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। ইনিশিয়াল ফেজ মানে জিরো টাইমে সে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। হ্যাঁ অরূপ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ক্লাস শেষ করে ফোন দিচ্ছি। ওকে। সো তাহলে দেখেন ইনিশিয়াল ফেজ এগুলার কিন্তু ডিটেলস আমরা এখানে পেয়ে গেলাম। ক্লিয়ার? ওকে। এখন আসেন, আমি গত ক্লাসে আপনাদেরকে শুরু করছিলাম কি দিয়ে? অসিলেশন দিয়ে, কিন্তু এখনও অসিলেশনে ঢুকেই নাই। কোথায় আছি? পিরিয়ডিক মোশন। তাহলে এই পিরিয়ডিক মোশনটা কখন অসিলেটরি মোশন বা অসিলেশন হবে সেই আলোচনায় এখন আসব। দেখেন, একটা ফ্যানের যে পাখা এটা ঘুরতেছে, একটা ঘড়ির কাঁটা এটা ঘুরতেছে, এগুলো সব পিরিয়ডিক মোশন।
বাট অসিলেটরি মোশন বা স্পন্দন গতি যদি আমরা বলি, স্পন্দন গতিতে টোটাল যে টাইমটা আছে অর্ধেক টাইম সে এক ডিরেকশনে যায়, বাকি হাফ টাইম সে অপোজিট ডিরেকশনে যায়। সো যদি পার্টিকেলটা বা কণাটা হাফ অফ ইটস টাইম পিরিয়ড, অর্ধেক পর্যায়কাল একদিকে বাকি অর্ধেক পর্যায়কাল ভিন্ন দিকে আন্দোলিত হয়, তখন তাকে আমরা কি মোশন বলবো? অসিলেটরি মোশন বা অসিলেশন বলবো। সো সকল অসিলেটরি মোশনই আসলে পিরিয়ডিক মোশন, কিন্তু সকল পিরিয়ডিক মোশন অসিলেটরি মোশন না। সো চলেন আমরা কয়েকটা পার্টিকুলার এক্সাম্পল এখন দেখব অসিলেশনের। একদম সবচেয়ে সহজ এক্সাম্পল হচ্ছে স্প্রিং। আমরা বেশ কয়েকটা এইখানে এক্সাম্পল দিব। আমরা এখন যেটা পড়ব সেটা হচ্ছে অসিলেটরি মোশন বা স্পন্দন গতি। আমি আগে এক্সাম্পলগুলো ক্রিয়েট করি, এক্সাম্পল ক্রিয়েট করার পরে ডেফিনেশনে যাব, সংজ্ঞায় যাব। ধরুন একটা স্প্রিং, এখান থেকে একটা স্প্রিং ঝুলিয়ে রাখছি। এখন স্প্রিংটাকে ঝুলিয়ে রাখলে তো কিছু হবে না, আমাকে কি করতে হবে? স্প্রিংয়ের তলায় একটা ওজন বা একটা বল দিতে হবে। তাহলে আমরা স্প্রিংয়ের তলায় একটা ভর বা একটা ওজন সাসপেন্ড করলাম, ঝুলিয়ে দিলাম। তাহলে দেখেন স্প্রিংয়ের তলায় একটা ভর বা ওজন সাসপেন্ড করলাম, ঝুলিয়ে দিলাম। তাহলে এখানে একটা ভর বা ওজন সাসপেন্ড করা হলো, ঝুলিয়ে দেওয়া হলো। এখনও কি স্প্রিংটা দুলবে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থান। একটা স্প্রিংয়ের তলায় একটা ভর বা একটা ওজন যদি ঝুলিয়ে দেওয়া হয়, স্প্রিংটা একটা টান টান কন্ডিশনে আসে। এই টান টান কন্ডিশনটাকে কি বলা হয়? ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থান বলা হয়। কারণ আপনার যতক্ষণ ভরটা ঝুলানো আছে, ওকে দুলান আর না দুলান, ওকে এইভাবেই থাকবে কিনা। সিম্পলি চিন্তা করেন, একটা স্প্রিং বা একটা ওয়েট মেশিন যেগুলো আছে আপনার হচ্ছে রড মাপে যে দোকানগুলি, সো ওইখানে দেখবেন একটা প্ল্যাটফর্ম বা পাটাতন থাকে, উপরে আপনার একটা জায়গায় কিছু ভর চাপানো হয়। ওই মেকানিজমটাও আসলে ওয়ান অফ দ্য স্প্রিং মাস সিস্টেম। এখন আমি যখন স্প্রিংটার নিচে একটা ওজন ঝুলিয়ে দিলাম, ও কিন্তু প্রসারিত হবে, এক্সপান্ডেড হবে। স্প্রিংটা প্রসারিত হয়ে ওই অবস্থায় ঝুলে থাকবে না। এখন এইখানে কিন্তু কোনো অসিলেশন নাই, এখানে কিন্তু কোনো আন্দোলন নাই, কোনো দোলন নাই। তাহলে এইটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থান। ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থান। তাহলে এই জায়গায় এসে সাম্যাবস্থানটা। এইবার যদি আমি স্প্রিংটাকে এই সাম্যাবস্থান থেকে একটু টেনে ছেড়ে দেই, তাহলে স্প্রিংটাকে উপরে নিচে দুলবে না। কার সাপেক্ষে দুলবে তাহলে? দেখেন, সাম্যাবস্থানের সাপেক্ষে। সব সময় দোলন হবে কার সাপেক্ষে? সাম্যাবস্থানের সাপেক্ষে। তাহলে স্প্রিংটাকে আমরা যদি এখন এই সাম্যাবস্থান থেকে টেনে ছেড়ে দেই, সাম্যাবস্থান থেকে ধরেন আরেকটু টানলাম, টেনে এখান থেকে ছেড়ে দিব, তাহলে সাম্যাবস্থান থেকে যতটুকু টানছি সেটা কি তার অ্যামপ্লিটিউড বা বিস্তার কিনা? তাহলে এখন এটাকে আর এ বলবো না, আমরা এখন থেকে এটাকে কি বলবো? এক্স এম বলবো। তাহলে আমরা ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থান থেকে স্প্রিংটাকে টান দিয়ে যদি ছেড়ে দেই, স্প্রিংটা কি করবে? উপরে নিচে দুলবে না। তাহলে নিচে যদি এক্স এম পরিমাণ আসে, উপরেও কি এক্স এম পরিমাণই যাবে কি না? তাহলে দেখেন, ইকুইলিব্রিয়াম পজিশনের রেসপেক্টে সে নিচে থাকতেছে হাফ অফ দ্য টাইম, আর উপরে থাকতেছে কি? হাফ অফ দ্য টাইম। তাহলে এইটাকে আমরা কি বলবো? অসিলেটরি মোশন বা স্পন্দন গতি বলবো। এটা ছিল একটা এক্সাম্পল। আসেন সেকেন্ড এক্সাম্পলে যাই। আমরা একটা পেন্ডুলাম বা দোলক বা একটা দোলনার কথা চিন্তা করি। এখানে একটা দোলক আছে,
তাহলে আমরা যদি এক্সটার্নাল বা বাহ্যিক কোনো বল টল না দেই, এই দোলকটা কি এইভাবেই থাকবে না? ও কি দুলবে? ও দুলবে না। তাহলে এই দোলকের জন্য এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থান। এখন দোলকটাকে এই সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে টান দিব। ধরেন দোলকটাকে এই সাম্যাবস্থান থেকে টেনে নিব, ডান দিকে টেনে নিলাম, এখানে টেনে নিলাম, এইভাবে টান দিলাম। তাহলে দোলকটাকে যখন ডানে টান দিচ্ছি, সে সাম্যাবস্থানের সাপেক্ষে একটু উপরে উঠলো না? তাহলে যখনই একটা অবজেক্ট, একটা পার্টিকলের পজিশনের চেঞ্জ হয়, তখনই তার মধ্যে পটেনশিয়াল এনার্জি আসে। সো আমরা পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তির ডেফিনেশনটা যখন বাচ্চাবেলায় পড়ছি, কি পড়ছিলাম? বস্তুর অবস্থা বা অবস্থানের জন্য তার মধ্যে যে শক্তি সঞ্চিত হয় তাকে কি বলা হয়? পটেনশিয়াল এনার্জি বলা হয়। সহজ এক্সাম্পল, নিচতলায় ছিলেন, তুলে 6 তলায় আনা হয়েছে, পটেনশিয়াল এনার্জি আছে। টুকুস করে ফেলে দিলে নিচে আঘাত করবেন অনেক বেশি বেগে। সো এই যে আপনার আমার পজিশনটার যে চেঞ্জ করা হয়েছে, গ্রাউন্ড থেকে আমরা এই যে এখন 6th ফ্লোর পর্যন্ত এসেছি, আমাদের মধ্যে পটেনশিয়াল এনার্জি স্টোরড হয়েছে। কিসের কারণে? অবস্থানের পরিবর্তনের কারণে। আবার দেখেন ওই যে স্প্রিংটা যেখান থেকে ঝুলাইছিলাম সেখান থেকেই ঝুলানো আছে, কিন্তু ওর কিন্তু অবস্থান চেঞ্জ না করলেও অবস্থার পরিবর্তন করা হয়েছে। ওকে টেনে লম্বা করছেন না? ওকে একই অবস্থায় আছে নাকি ওর অবস্থার চেঞ্জ হয়েছে? তাহলে দেখেন অবস্থানের চেঞ্জ করলেও পটেনশিয়াল এনার্জি, অবস্থার চেঞ্জ করলেও পটেনশিয়াল এনার্জি। স্প্রিংয়ের জন্য আমরা অবস্থার চেঞ্জ করছি, চেঞ্জ ইন স্টেট। আর এই দোলকটার জন্য আমরা কিসের পরিবর্তন করছি? অবস্থান, চেঞ্জ ইন পজিশন। তাহলে এই যে তার যে অবস্থানের পরিবর্তন আপনি করলেন, এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় তুলে ফেললেন, তার মধ্যে একটা পটেনশিয়াল এনার্জি এমজিএইচ আসবে না? তাহলে এই পটেনশিয়াল এনার্জি এমজিএইচ যদি আসে, এবার একদম সহজ করে ব্যাখ্যা করি। ছোটোবেলায় অবশ্যই নিজেরা দোলনায় দুলছেন, আর বিশেষ করে যদি ছোট ভাই বোন থাকে, এদেরকে দোলনায় দুলাইছেন। সো আগে দোলনা বানিয়ে, দোলনায় একা একা দোলা যায় না, কেউ একজন ধরে টানতে হয়। সো এই যে যখন টানতেছেন পিছনের দিকে, তার অ্যাকচুয়ালি অবস্থান চেঞ্জ করতেছেন। সো যত বেশি টানবেন ততই কিন্তু দোলনাটা বেশি দুলবে, কারণ যত বেশি টানবো ততই তার এইখানে পটেনশিয়াল এনার্জিটা কি হবে? বেশি হবে। যত বেশি পটেনশিয়াল এনার্জি পাওয়া যাবে ততই সে বেশি পরিমাণ দুলতে পারবে। বোঝা গেছে কি না? তাহলে দেখেন তো, এই যে দোলনাটাকে এখান থেকে যে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে সে কিভাবে দুলবে একটু দেখি। এখানে আয়না ছেড়ে দিছেন, সো তাহলে সে প্রথমে এই পর্যন্ত আসবে, আসার পর কি এখানে থামবে না আবার এইদিকে উঠবে? আবার এইদিকে আসলো, আবার সে কি এইদিকে আসবে না? তাহলে এই যে দেখেন স্প্রিংটার জন্য, স্প্রিংটা কি করবে? এখান থেকে টেনে ছেড়ে দিছেন, এখান থেকে সে আগে এখানে উঠবে, তারপর এখান থেকে এখানে উঠবে, এবার আবার নামার সময় এটুকু নামবে, আবার নামবে। খেয়াল করে দেখেন তো, এইখানেও হাফ অফ দ্য টাইম এক ডিরেকশনে এবং বাকি হাফ অফ দ্য টাইম কোন দিকে যাচ্ছে? এক্স্যাক্ট অপোজিট ডিরেকশনে। এই যে তাকান, হাফ অফ দ্য টাইম একদিকে, বাকি হাফ অফ দ্য টাইম সে কোন দিকে যাচ্ছে? অপোজিট ডিরেকশনে যাচ্ছে। তাহলে এগুলো কি মোশন? অসিলেটরি মোশন। তাহলে অসিলেটরি মোশনকে আমরা কিভাবে ডিফাইন করব? যদি কোনো পিরিয়ডিক মোশনের হাফ অফ দ্য টাইম পিরিয়ড পার্টিকেলটা যে কোনো একটা ডিরেকশনে অ্যান্ড আদার হাফ অফ দ্য টাইম পিরিয়ড অপোজিট ডিরেকশনে যায়, তাহলে তার মোশনকে আমরা কি বলবো? অসিলেটরি মোশন বলবো। সো চলেন আমরা ডিফাইন করে দেই। ইফ any particle with periodic motion moves
in one direction in half of the time period and moves in opposite direction in another half of the time period the motion is called oscillatory motion. তাহলে এই মোশনটাকে কি বলা হবে? অসিলেটরি মোশন বলা হবে। তাহলে যে কোনো অসিলেটরি মোশন অ্যাকচুয়ালি পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন না হয়ে অসিলেটরি মোশন হতে পারবে না। সো দেখেন আমি কিন্তু ডেফিনেশনের শুরুতেই বলে নিছি আগে পিরিয়ডিক মোশন হতে হবে। তাহলে পিরিয়ডিক মোশন হলে সেটা অসিলেটরি মোশন হতেও পারে, নাও হতে পারে। আর এইভাবে চিন্তা করতে পারি, অল অসিলেটরি মোশনস আর পিরিয়ডিক মোশন, বাট অল পিরিয়ডিক মোশনস আর নট অসিলেটরি মোশন। সবচেয়ে ভালো এক্সাম্পল কি? ঘড়ির কাঁটার গতি। আমরা যদি কোনো একটা ওয়াচ বা একটা ঘড়ি নেই, যেগুলো অ্যানালগ ঘড়ি, অ্যানালগ ঘড়ির যে কাঁটাটা আছে এই কাঁটাটা ঘুরতেছে, কিন্তু সবসময় কি সেম ডিরেকশনে না? তো ঘড়ির কাঁটা কি অর্ধেক অর্ধেক ঘুরলে ভালো লাগতো? এখান থেকে এখানে গেছি না, অসিলেশন করতে হবে, উল্টা দিকে ফেরত যাই। এনিওয়ে, সো অল অসিলেটরি মোশনস আর পিরিয়ডিক মোশন। অল oscillatory motions are periodic motion, but all periodic motions are not oscillatory motion. তাহলে এই হচ্ছে আমাদের অসিলেটরি মোশনের ডিটেইলস। এখন এত কিছু আলোচনা করার আসলে মূল উদ্দেশ্য আমরা সিম্পল হারমোনিক অসিলেশন বা সিম্পল হারমোনিক মোশনটা পড়ব। সো আমরা এখন এসে কাকে সিম্পল হারমোনিক অসিলেশন বলে বা সিম্পল হারমোনিক মোশন কি সেটা শিখতে পারবো। এইটুকুতে কারো কোনো ভেজাল আছে কি না? এটা তো ঝামেলা নেই। তাহলে দেখেন আমরা শুরু করছিলাম কি দিয়ে? পিরিয়ডিক মোশন দিয়ে। সেই পিরিয়ডিক মোশনের মধ্যে আবার তাহলে একটা সেগমেন্ট ক্রিয়েট হলো, সেটা কি? অসিলেটরি মোশন। তার মানে পিরিয়ডিক মোশনের কিছু কিছু অসিলেটরি মোশন, আবার এই অসিলেটরি মোশনের কিছু কিছু হবে সিম্পল হারমোনিক অসিলেশন। তাহলে অসিলেটরি মোশনে আবার কোন কন্ডিশন বা শর্তটা চলে আসলে সেটা আমাদের সিম্পল হারমোনিক অসিলেশন হবে বা সিম্পল হারমোনিক মোশন হবে, সেটার স্টাডিতে আমরা যাব। সো চলেন আমরা এখন স্টার্ট করব সিম্পল হারমোনিক অসিলেশন, SHM। ওকে, দেখেন আমি ইন্টেনশনালি এখানে দুইটা এক্সাম্পল দিয়েছি আপনাদের। অসিলেটরি মোশনের কয়টা এক্সাম্পল এখানে ক্রিয়েট করছিলাম? দুইটা। একটা ছিল স্প্রিং মাস সিস্টেম, আর একটা হচ্ছে একটা পেন্ডুলামের মোশনটা।
এখন দেখেন তো এই দুইটার মধ্যে দুইটাই কি লিনিয়ার? একটা লিনিয়ার আর একটা নন লিনিয়ার। দোলনায় যখন কাউকে দুলাচ্ছেন, দোলনাটা কি একদম সোজা স্ট্রেট লাইনে মুভ করে না একটা কার্ভে মুভ করে? কার্ভে মুভ করে। তাহলে যেখানে কার্ভে মুভ করতে সেটা লিনিয়ার না, নন লিনিয়ার। নন লিনিয়ার হলে সে আর সিম্পল নাই, সে একটু কমপ্লেক্স হয়ে গেছে। তাহলে আমরা কিভাবে মাথায় রাখবো? দেখেন, সিম্পল হারমোনিক অসিলেশন সিম্পল কখন হবে? যদি পাথটা লিনিয়ার হয়। পাথটা যদি লিনিয়ার হয় তাহলে সেটা সিম্পল হারমোনিক অসিলেশন হবে। আর পাথটা যদি লিনিয়ার না হয়, নন লিনিয়ার হয়, সেটা কি হবে না? সিম্পল হারমোনিক অসিলেশন হবে না। বুঝে গেছে? চলেন তাহলে আমরা লিখি সিম্পল হারমোনিক অসিলেশন। যেটাকে আমরা বাংলায় বলি সরল স্পন্দিত স্পন্দন। তাহলে সিম্পল হারমোনিক সলিউশন বা সরল স্পন্দিত স্পন্দনটা কি? ইফ any particle with oscillatory motion তাহলে দেখেন পিরিয়ডিক মোশন হলে অসিলেটরি মোশন হবে। আবার অসিলেটরি মোশন যদি হয় তখন যে আমার কি হবে? সিম্পল হারমোনিক অসিলেশন হবে। তাহলে যদি কোনো একটা পার্টিকেল বা কণা সে অলরেডি স্পন্দন গতিতে আছে, স্পন্দন গতিতে আছে, সে এখন যদি প্রথম কন্ডিশন ফলোস এ লিনিয়ার পাথ, তাহলে তার গতিপথ কি হইতে হবে? লিনিয়ার বা সরল রৈখিক হইতে হবে। ওই যে স্প্রিং মাস সিস্টেমটা, এটা 1 নম্বর কন্ডিশন। আর একটা কন্ডিশন আছে, কন্ডিশন নাম্বার 2। এই কন্ডিশন নাম্বার 2টা আমি আপনাদেরকে এখন বুঝাবো। এটা বোঝানোর জন্য সবচেয়ে সহজ হচ্ছে, আপনারা ছোটোবেলায় গুলতি ব্যবহার করেন নাই? ছেলেদের মধ্যে কে কে একটু হাত তোলেন। গুলতি মানে তো বুঝেন তো, জীবনেও গুলতি হাতে নেন নাই? কে কে হাত তোলেন? লম্বা করে হাত তোলেন, আমি একটু দেখি। আল্লাহু আকবার, হাত নামান। গুলতি খুলছেন? কি সব দিনকাল আসছে, পোলাপান গুলতি ব্যবহার করে নাই। ওকে আসেন দেখেন, একটা গুলতি আপনারা ব্যবহার না করলেও কনসেপ্টটা বুঝছেন। শোনেন, সবাই কম বেশি গুলতি ব্যবহার করছেন। এই 4 জনের এখন একটা ভিন্ন কোশ্চেন করি। আরে গুলতি ব্যবহার, অ্যাংরি বার্ডস, মোবাইলের জিনিস মোবাইলে, ফিজিক্স বুঝতে হইলে ডে টু ডে লাইফে করতে হবে। আচ্ছা এই বলি, শোনেন, এই আকামটা মোটামুটি সবাই করছেন। রাবার ব্যান্ড আছে না টাকা বান্ধার, এইটা আঙ্গুলে নিয়ে, এই 4 জনকে এটাও করেন নাই? করছেন তো, ওটাই গুলতি। সো গুলতি যেটা অ্যাকচুয়ালি স্লিং শট বলা হয়। এই স্লিং শট বা গুলতিতে কি করা হয় দেখেন, রাবারটাকে আপনি এখানে ধরলেন, ধরে টান দিচ্ছেন। তাহলে খেয়াল করেন, যত বেশি টানবেন অবজেক্টটা কি তত বেশি ভেলোসিটিতে চলে যায় না? এবং যারে মারবেন তার ব্যথা বেশি লাগে। ওরে মারে বাবারে, হট এভার। যাই হোক, এখন দেখেন, লেটস থিঙ্ক অ্যাবাউট দ্য ফিজিক্স। আপনারা কাজ করবেন, নেক্সট দিন সবাই একটা করে রাবার ব্যান্ড নিয়ে আসবেন। আমি ক্লাসে আপনাদেরকে আরেকটু হাতে কলমে দেখাতে চাই। সো না, আই এম সিরিয়াস। নেক্সট ডেতে সবার জন্য রাবার ব্যান্ড 3-4টা করে নিয়ে আসা ম্যান্ডেটরি। সো আমি বলে দিচ্ছি কী কী নিয়ে আসবেন। রাবার ব্যান্ড নিয়ে আসবেন, ছোট্ট একটা কেচি নিয়ে আসবেন। পড়তে পড়তে আমরা কিছু এক্সপেরিমেন্ট করে ফেলবো, কারণ আমি রাবার ব্যান্ডগুলোকে কাটবো, কেটে জোড়া লাগাবো, টান দিব, অনেক কিছু করব। বুঝতে পারছেন? সো আমরা আগে কনসেপ্টটা বুঝি। লেটস সে আমার এই 2 আঙ্গুলের মাঝে আমি একটা রাবার ব্যান্ড বাঁধলাম, বাঁধার পর এটাকে টান দিলাম। তাহলে যত বেশি আমি টান দিব তত বেশি আমাকে ফোর্স দিতে হবে না? তাহলে হায়ার দ্য অ্যামাউন্ট অফ ফোর্স
এইটার মধ্যে স্টোরড এনার্জি বেশি হবে, তাহলে ছেড়ে দিলে অবজেক্টটা কি তত বেশি দ্রুত গতিতে চলে যাবে কি না? তার মানে দ্রুত গতি তার বেশি হচ্ছে, দ্যাট মিন্স তার অ্যাক্সিলারেশন বা ত্বরণ বেশি হচ্ছে। এবার তাহলে আবার একটু কথাগুলোকে খেয়াল করি। এইখানে আমি স্লিংশট বা গুলতি বা রাবার ব্যান্ডটাকে রাখছি, এখান থেকে আঙ্গুল দিয়ে টানতেছি, তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে কোন দিকে? এই ডিরেকশনে না? ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই ডিরেকশনে, কিন্তু অবজেক্টের অ্যাক্সিলারেশন কি এই দিকে হবে না ওই দিকে হবে? ওই দিকে হবে না। অবজেক্টটাকে যদি ছেড়ে দেই তার অ্যাক্সিলারেশন কি এই দিকে হবে না ওই দিকে হবে? তাহলে অ্যাক্সিলারেশন ডিসপ্লেসমেন্টের সেম সাইডে নাকি অপোজিট সাইডে? তাহলে অ্যাক্সিলারেশন ইজ ইন অপোজিট ডিরেকশন টু দ্য ডিসপ্লেসমেন্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু, ডিসপ্লেসমেন্ট যত বাড়বে অ্যাক্সিলারেশন তত বাড়বে কি না? ডিসপ্লেসমেন্ট বাড়াইলে অ্যাক্সিলারেশনে কী হবে? বাড়বে। তার মানে অ্যাক্সিলারেশন ইজ প্রপোর্শনেট টু দ্য ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়াম অ্যান্ড ইন হুইচ ডিরেকশন? অপোজিট ডিরেকশন। বোঝা গেছে কি না? ত্বরণটা সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক হবে, কিন্তু কোন দিকে কাজ করবে? বিপরীত দিকে কাজ করবে। তাহলে সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে অ্যাক্সিলারেশন is in opposite direction to displacement from equilibrium position and acceleration is proportionate to displacement from equilibrium position. অলওয়েজ এই যে দেখেন বারবার একটা জিনিস রিপিট করতেছি, ডিসপ্লেসমেন্ট কই থেকে মেজার করতে হবে? ইকুইলিব্রিয়াম পজিশন থেকে। তাহলে যদি আমার এই দুটো কন্ডিশন ফুলফিলড হয়, যে পার্টিকেলটা অসিলেটরি মোশনে আছে এবং সে একটা লিনিয়ার পাথ ফলো করতেছে, অ্যাক্সিলারেশন সেটা প্রপোর্শনেট টু ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ওয়ার্কিং ইন হুইচ ডিরেকশন? অপোজিট ডিরেকশন, তাহলে সেটা একটা কী মোশন হবে? সিম্পল হারমোনিক অসিলেশন হবে। তাহলে একটু খেয়াল করি, চলেন আমরা এইচএসসিতে একটু পড়ে আসছিলাম, রিভিউ করতেছি আমি। দোলক আর সরল দোলক কিন্তু এক ছিল না। একটা ছিল দোলক পেন্ডুলাম, আর একটা হচ্ছে সরল দোলক সিম্পল পেন্ডুলাম। দুইটার মধ্যে ডিফারেন্স কী ছিল? তফাৎটা কী ছিল? দোলকের বেলায় যতদূর ইচ্ছা ততদূর টানেন, কেউ আপনারা না করবে না। ওই যে দোলনায় যখন দোল খায়, ছোট বাবু না একটু বড় হয়ে গেছে, ওইটারে পারলে ধইরা মাথায় তুললে ছেড়ে দেওয়া হয়। সো যত বেশি উপরে তুলব সে তত ওই দিকে দূরে যাবে, ওর ভাল লাগবে। সুতরাং দোলকের বেলায় কোনো বাউন্ডারি নাই, কিন্তু সরল দোলকে আপনারা হাত পা বান্ধা দিছে, এই 4 ডিগ্রির বেশি টানতে পারবে না। কেন 4 ডিগ্রির বেশি টানতে পারবো না? কি সমস্যা? লিনিয়ার হওয়ার জন্য। কারণ যদি আপনি উইদিন 4 ডিগ্রি থাকেন, লেটস সে এটা একটা সার্কেল, ওমা জায়গায় তো পাই না, এটা একটা সার্কেল, তাহলে আমি যদি 4 ডিগ্রির মধ্যে থাকি, 4 ডিগ্রি অ্যাঙ্গেলটা কি খুবই ছোট না? তাহলে 4 ডিগ্রির মধ্যে এই যে আর্ক বা এই বক্ররেখাটা অলমোস্ট কি হয়ে যায়? সরলরেখা হয়ে যায়। সো তাহলে সবগুলা দোলক বা পেন্ডুলাম তারা কিন্তু সিম্পল হারমোনিক মোশন না। সিম্পল হারমোনিক মোশন হওয়ার জন্য আমাদের যে অ্যাঙ্গেলটা সেটা কতর মধ্যে থাকতে হবে? লেস দ্যান 4 ডিগ্রি থাকতে হবে, যাতে করে তার ট্রাভেলিং পাথটা কি হয়ে যায়? লিনিয়ার হয়, গতিপথটা কি হয়? সরলরৈখিক হয়। বুঝছি কিনা সবাই? তাহলে আজকের ক্লাসের লাস্ট টপিকটা হচ্ছে, আমরা এখন এই যে স্প্রিং মাস সিস্টেম দেখেছিলাম, ওইটা তো একটা সিম্পল হারমোনিক মোশন। তাহলে স্প্রিং মাস সিস্টেমের জন্য আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করব, এবং সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা থেকে আমরা কিছু টার্মস বের করে নিব। চলেন
দেখেন আমাদের এখন এইখানে কাজটা হচ্ছে এটা হচ্ছে আমার স্প্রিং, এই স্প্রিংটার নিচে একটা অবজেক্ট ঝুলালাম, তাহলে এটা ইকুইলিব্রিয়াম। আচ্ছা আমি একটা জিনিস বলি, মোটামুটি কোনো একটা টার্ম 3বার 4বার ব্যবহার করা হয়ে গেলে এরপর তো আর বাংলা ব্যবহার করার মানে নেই। এখন তো ইকুইলিব্রিয়াম মানে সবাই বুঝতেছেন সাম্যাবস্থা। সো আমি প্রথম কয়েকবার বাংলাটা লিখব, কিন্তু একটা টার্ম কয়েকবার পড়ার পরে আমি আর বাংলা লিখব না, তারপরে আপনারা না বুঝলে আমাকে বললে আমি বলে দিব। তাহলে আমার এই যে স্প্রিংয়ের তলায় একটা ভর ঝুলালাম, এখানে সে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আসলো। এইবার স্প্রিংটাকে এই ইকুইলিব্রিয়াম থেকে আরও একটু নিচে টেনে ছেড়ে দিলাম, ধরেন এইখান থেকে টেনে ছেড়ে দিব। তাহলে একটা জিনিস খেয়াল করেন, প্রথম কোশ্চেন, কেন এই স্প্রিংটা আগের অবস্থানে ফেরত যেতে চায়? চুলকায়? জড়তা, প্রত্যয়নী বল, আর কি বলেন বলেন? ইলাস্টিসিটি। এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। ইলাস্টিক প্রপার্টি বা স্থিতিস্থাপকতা। যে কোনো অবজেক্টের যদি ইলাস্টিসিটি বেশি থাকে সে আগের অবস্থানে ফেরত যাইতে যাবে। একদম সিম্পল এক্সাম্পল দিচ্ছি, রুটি যখন বেলেন, এই যে আপনারা ম্যাডামরা, ছেলেদের রুটি বেলা শেখা উচিত, কখন কোথায় কাজে লাগবে আপনি জানেন না, বুঝছেন? সো রুটি বেলা শিখবেন, নাহলে দেখা যাবে চোখা চোখা রুটি হবে, গোল হবে না, চ্যাপটা হবে। সো এখন দেখেন, আপনি যখন রুটিটাকে বেলতেছেন, ময়দার যে খামির বা আপনারা ডো বলেন, এই ডোটা দিয়ে যখন রুটিটা বেলতেছেন, রুটিটা কিন্তু চ্যাপটা হওয়ার পরে সে আর আগের পজিশনে ফেরত আসে না। তার মানে তার ইলাস্টিক প্রপার্টিটা কম। একটা চিউইং গাম চাবানোর পরে টান দিলে সে আগের জায়গায় যায় না, ইলাস্টিক প্রপার্টিটা কি কম। কিন্তু একটা রাবার ব্যান্ডকে টেনে ছেড়ে দিলে সে আগের জায়গায় যায়। সো রেস্টোরেটিভ ফোর্স বা রেস্টোরিং ফোর্স কখন আসে? প্রত্যয়নী বল বলা হয় এটাকে, রেস্টোরিং ফোর্স, রিস্টোর করা। দেখেন ইংরেজি অনেক সময় আপনারা একটু থিম থেকে বুঝে ফেলতে পারবেন। দেখেন স্প্রিংটাকে টান দিছেন, তাহলে স্প্রিং কী করতে চাবে? আগের অবস্থায় ফেরত যাইতে চাবে। তাহলে ওই যে আপনারা ফোন যখন মাঝে মধ্যে রিস্টোর ফ্যাক্টরি সেটিং মারেন না, রিস্টোর মানে কি? দেখেন রিস্টোর। এখন ফোনের বেলায় যদি আমরা এইভাবে চিন্তা করি, স্টোর মানে দোকান, রিস্টোর দোকানে আনার মতো অবস্থায়। সো আপনি দোকান থেকে কিনে আনছিলেন যেভাবে, রিস্টোর ফ্যাক্টরি সেটিং মারলে অ্যাকচুয়ালি কি ওই দোকান থেকে কিনে আনার মতোই চকাচক নতুন সফটওয়্যার সে আপনাকে দিয়ে দিচ্ছে, হার্ডওয়্যার দিচ্ছে না, ও গুতা খেলে গেছে। যাই হোক, তাহলে এই রিস্টোর মানে হচ্ছে আগের অবস্থায় ফেরত নেওয়া। তাহলে এইখানে যে ফোর্সটা তাকে আগের অবস্থায় ফেরত নিতে চাবে, এটা কি রেস্টোরিং ফোর্স। তাহলে এই জায়গায় একটা ফোর্স কাজ করবে, রেস্টোরিং ফোর্স। তাহলে রেস্টোরিং ফোর্স বা বাংলা এটাকে বলবো আমরা প্রত্যয়নী বল। এইটা কোন দিকে কাজ করা উচিত, নিচে না উপরে? এটা কি উপরের দিকে কাজ করা উচিত কি না? কারণ রেস্টোরিং ফোর্স স্প্রিংটাকে আগের অবস্থায় নিতে চাচ্ছে। স্প্রিংটাকে আপনি টেনে লম্বা করছেন, আর রেস্টোরিং ফোর্সটা তাকে কোন দিকে নিতে যাচ্ছে? আগের অবস্থায়। তাহলে এই রেস্টোরিং ফোর্সটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে না উপরের দিকে? উপরের দিকে। কিন্তু স্প্রিংয়ের সরণটা, এই যে সাম্যাবস্থান থেকে যে সরণটা, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যে সরণটা, এটা হচ্ছে কোন দিকে? নিচের দিকে। তাহলে এই যে ফোর্স এফ, এটা এই ডিসপ্লেসমেন্ট বা সরণের প্রপোর্শনাল বা সমানুপাতিক না? কিন্তু একই ডিরেকশনে না অপোজিট ডিরেকশনে? অপোজিট ডিরেকশনে। তাহলে দেখেন একটু আগেই পড়ে আসছি, ত্বরণ এ অ্যাক্সিলারেশন ইজ প্রপোর্শনেট টু এক্স
বাট ইন অপোজিট ডিরেকশন, তাহলে এখানে একটা কি থাকবে, মাইনাস থাকবে। এখন আমার ত্বরণ এর সঙ্গে মাস এম বা ভর এম মাল্টিপ্লাই করলে এম এ হবে, এই সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা কে আসবে, তাহলে এম এর সমান কি হচ্ছে মাইনাস কে এক্স। তাহলে এই কেটাকে বলা হয় ফোর্স কনস্ট্যান্ট বা বল ধ্রুবক। এই কেটাকে বলা হয় ফোর্স কনস্ট্যান্ট বা বল ধ্রুবক। কিভাবে বের করতে হয় শিখাবো পরে। তাহলে আলটিমেটলি আমার যে ইকুয়েশন থাকতেছে অর এম এ প্লাস কে এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু 0, এম এ প্লাস কে এক্স সমান কত হয়, 0 হয়। এইবার আমার এর সাথে এক্সের অবভিয়াসলি একটা রিলেশনশিপ আছে, তাহলে এর সাথে এক্সের রিলেশনশিপটা কি দেখেন, এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তাহলে ভেলোসিটি ভি সমান কি, রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ টাইম। আমরা নর্মালি কি ডেল এক্স বাই ডেল টি, এটা কি ভেলোসিটি পড়ে আসছি না। এখন যদি খুব অল্প সময়ে খুব ক্ষুদ্র সময়ের চেঞ্জটা হয়, তখন কি আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনে চলে যাই, ডিফারেন্সিয়েশন করি, তাহলে ভি সমান কত, ডিএক্স বাই ডিটি। এখন অ্যাক্সিলারেশন এ ইকুয়ালস টু কি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ টাইম ডিভি বাই ডিটি, বাট ভি সমান ডিএক্স বাই ডিটি, ডি ডিটি অ্যান্ড ভি ইকুয়ালস টু ডিএক্স বাই ডিটি। সো আলটিমেটলি আমরা পাবো এ ইকুয়ালস টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। তাহলে এখানে এ ইকুয়ালস টু এম ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস কে এক্স ইকুয়ালস টু 0। এখন যদি আমরা এম দিয়ে ডিভাইড করে দেই, অর ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস কে বাই এম এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু 0। সো ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস কে বাই এম এক্স সমান কত হচ্ছে, 0 হচ্ছে। এখন ফিজিক্স নিয়ে যারা কাজকর্ম করছেন, সায়েন্টিস্ট অ্যান্ড ফিজিসিস্ট যারা আছেন, তারা কে বাই এমকে বলছেন ওমেগা স্কোয়ার। এটাকে ডিফাইন করা হয়েছে কে বাই এম সমান কত, ওমেগা স্কোয়ার। তাহলে আমরা আলটিমেটলি যেটা পাবো, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু 0। সো ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0, এইটা কি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এটাকে আমরা বলবো ডিফারেনশিয়াল ইকুয়েশন, ব্যবকলনীয় সমীকরণ, ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন, SHM, সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত গতি। তাহলে এখানে আমরা বলবো এটা সরল ছন্দিত গতির কি সমীকরণ, ব্যবকলনীয় সমীকরণ। তাহলে দেখেন আমরা আলটিমেটলি এই যে পিরিয়ডিক মোশন দিয়ে শুরু করেছিলাম, সেখান থেকে আমরা অসিলেশন বা অসিলেটরি মোশনে আসছি, আর ফাইনালি অসিলেটরি মোশন থেকে আমরা সিম্পল হারমোনিক মোশন কি সেটা আজকে শিখছি, এবং সিম্পল হারমোনিক মোশনের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটা আমরা আজকে বের করতে শিখছি। আজকে এখান পর্যন্তই রাখবো ইনশাল্লাহ। আমাদের নেক্সট ক্লাসে তাহলে কাজটা হবে হাউ টু ইউটিলাইজ দিস সিম্পল হারমোনিক অসিলেশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে দিয়ে কিভাবে কাজ করা যায়, এবং শুরুর দিকে এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা ডেরাইভ করলাম না, সেটার সাথে এটার সম্পর্ক কী, এইটার টানাহেঁচড়া হবে পুরো আগামী ক্লাস জুড়ে। সো আগামী ক্লাসে তাহলে আপনাদের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি দুইটা। একটা কাজ হচ্ছে
এই যে আমরা দুটো লেকচারে যা যা পড়লাম রিক্যাপ করে আসবেন। আমি অলওয়েজ এটাতে ইমফ্যাসিস দিব, সবসময় যে কোনো ক্লাসে যেদিন পড়াবো চেষ্টা করবেন ওই দিন রাত্রে পুরা জিনিসটা রিভিউ করতে, আর যেদিন ক্লাস থাকবে তার আগের রাত্রে একটু চক্ষু বুলিয়ে আসতে, 5 মিনিট 10 মিনিটে জাস্ট পৃষ্ঠা উল্টে আসতে যে আমরা আগের ক্লাসগুলোতে কি পড়েছি। অ্যান্ড অবভিয়াসলি একটা কাজ করতেই হবে, এটা ম্যান্ডেটরি, আপনারা নিজেদের মধ্যে একটু ইন্টার কানেক্টিভিটি বাড়ান, গ্রুপ ওয়ার্ক করতে হবে নিজেদের মধ্যে। সে ফর এক্সাম্পল কেউ একজন একটা ক্লাস মিস করছেন, আপনার যাতে এত বেশি মানুষজনের সাথে পরিচয় থাকে এরকম যাতে না হয় আমার পরিচিত বন্ধুবান্ধব কেউই গত ক্লাস করে নাই, সো আমি যাই নাই, যারে ফোন দিলাম দোস্ত আমি তো যাই নাই। সো এইভাবে একটা নেটওয়ার্ক তৈরি করেন, সো দ্যাট আপনাদের কোনো ক্লাস মিস হলে অন্যদের কাছ থেকে খাতার ছবিটা তুলে অ্যাটলিস্ট দেখে আসতে পারেন কোন কন্টেন্ট পর্যন্ত পড়া হয়েছে। অ্যাম আই ক্লিয়ার? ওকে, ইনশাল্লাহ। তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আপনাদের সাথে।